ডাইনি, তুমি চলে যাও বলছি আমার রাজ্য থেকে। আমি জীবিত থাকতে কিছুতেই আমার রাজ্যে তোমাকে প্রবেশ করতে দিব না। চলে যাও বলছে এখান থেকে। তোর এত বড় সাহস, তুই আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস? আমি যখন একবার বলেছি আমি পরিরাজ্যে রাজত্ব করব, তখন আমি রাজত্ব করেই ছাড়বো। তুই কিছুতেই আমার কাজে বাধা দিতে পারবি না। তুই আমার পথ ছাড়, আর না হলে তোর জীবন হারাবি। ডাইনি, তুই আমার রাগ ওঠাতে বাধ্য করিস না, তাহলে কিন্তু মহাপ্রলয় ঘটে যাবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এখনো সময় আছে। এসব মিথ্যা আশ্বাস ছেড়ে আমার কথা মেনে নে, না হলে তোর জীবনের শেষ সময় এটাই হবে। চুপ কর ডাইনি, চুপ কর। ভাগ্যিস আমি গর্ভবতী, না হলে এতক্ষণে তুই প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারতি না। এরপর রানী পরী আর সেই ডাইনির মধ্যে ভয়ঙ্কর রকম যুদ্ধ লেগে যায়। যুদ্ধের এক পর্যায়ে সেই ডাইনি আচমকাই রানী পরীর উপর একটা জাদু করে বসে, আর সেই জাদুর ভার রানী পরী সহ্য করতে না পেরে পরিরাজ্য থেকে পড়ে যায়। আহ! বুঝলি তো মজা? এবার জীবনও হারালি আর রাজ্যও হারালি। এবার থেকে এই পরিরাজ্য শুধুমাত্র আমার। এবং পরিরাজ্য থেকে রানী পরী একটা নদীর পাড়ে এসে পড়ে এবং রানী পরীর পেট ফেটে একটা ফুটফুটে কন্যা সন্তান বের হয়। কিন্তু নদীর পাড় ঢালু হওয়ায় সেই কন্যা গড়িয়ে গড়িয়ে পানিতে পড়ে যায়। এরপর রানী পরী মারা যায়। উফ, যা খিদে পেয়েছে রে! খিদের জ্বালায় তো নারী ভুঁড়ি হজম হয়ে যাচ্ছে। এই হলো আমার সমস্যা, খিদার জ্বালা সহ্য করতে পারি না। এসব কথা বলে পরশ মাছ আশেপাশে তাকাচ্ছিল, আর তখনই হুট করে তার সামনে পরিকন্যা চলে আসে। আরে আরে আরে, কি কপাল আমার! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাবারের জন্য একটুও খুঁজতে হলো না আমাকে, খাবার নিজেই আমার সামনে চলে আসলো। সৃষ্টিকর্তার কৃপা যেন সবসময় আমার উপরে থাকে। এরপর পরশ মাছ বিশাল একটা হা করে পরিকন্যাকে খেয়ে ফেলে, কিন্তু পরিকন্যাকে খেয়ে ফেলার পরই মাছের ভীষণ রকম সমস্যা হতে শুরু করে। ওরে বাপরে বাপরে, মরছি রে! ক্ষুধার জ্বালাতে এত বড় শিকারটা একাই খেয়ে নিলাম, কিন্তু এবার তো দেখি আর নড়তেও পারি না, চড়তেও পারি না। আল্লাহ, কি হবে এখন আমার? এইসব কথা বলে মাছটা অস্থির হয়ে ওঠে। আহারে, কিভাবে পড়ে আছে! নিশ্চয়ই ওকে কোনো শয়তান মেরে ফেলেছে। আহারে, দেখি পেটও তো কাটা। যাই হোক, এইসব ভেবে আমার কি লাভ? আমার তো আর মায়া বাড়িয়ে লাভ নেই। যাই যাই, মাছ ধরতে যাই, বেলা বাড়ছে, নয়তো নয়তো না খেয়ে থাকতে হবে। এরপর রাঘব নৌকাতে ওঠে এবং নৌকাতে উঠে নদীর মাঝখানে গিয়ে জাল ফেলে মাছ ধরতে থাকে, আর তারপর তার জালে সেই পরশ মাছটা উঠে যায়। রঘু বলতে থাকে, আরে আজকে আমার কপালটা খুবই ভালো, খুবই। এত বড় একটা মাছ পাইলাম, যাক আজকে ভালো একটা দাম পাবো বাজারে। এই যে জেলে ভাই, ও জেলে ভাই, এত কথা না কয়া আগে আমাকে বের করে উল্টো করে ধরো। আমি যে আমি যে ভীষণ রকম অশান্তিতে আছি। কি হলো, হা করে দেখছো কি? আরে এই নদীতে সবচেয়ে পুরনো মাছ আমি, তাই জল দেবী আমাকে ভালোবেসে কথা বলার বরদানটা দিয়েছে। এখন এখন কথা না বলে তুমি আমাকে উল্টো করে ধরো দেখি। আর এসব কথা শুনে রাঘব সেই মাছটাকে ধরে উল্টো করে ধরে এবং তার মুখ থেকে পরিকন্যা বের হয়ে আসে। তারপর সেই মাছটাকে রাঘব নদীতে ফেলে দেয় এবং পরিকন্যাটাকে কোলে তুলে নেয়। মাছের বদলে পরিকন্যা! হ্যাঁ, ঈশ্বর বোধহয় আমার কপালে এই পরিকন্যা লিখেছিল, কিন্তু ওই শয়তান মাছের পেটে ওই পরিকন্যা আসলো কিভাবে? আচ্ছা, ওই 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 নদীর পাড়ে পড়ে থাকা পরিটার সাথে এই পরিকন্যার কোনো সংযোগ নেই তো আবার? যাই হোক, এসব না ভেবে আগে বাড়িতে যাই, নয়তো কেউ দেখে ফেললে আবার সমস্যা তৈরি হবে। পর রাঘব পরিকন্যাকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর তার বউ মালিনীকে সমস্ত কথা খুলে বলে। আর এসব শুনে মালিনী ভীষণ রকম খুশি হয় আর বলতে থাকে,
ঈশ্বর আমাকে এতদিন কোনো সন্তান দেয়নি বলেই হয়তো আজ এই পরিকন্যাটাকে আমার ঘরে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তবে খুব সাবধানে পরিকন্যাকে রাখতে হবে যাতে কারো নজরে না পড়ে। এরপর থেকে খুব সাবধানে রাঘব আর মালিনী সেই পরিকন্যাটাকে আদর যত্নে আর ভালোবেসে বড় করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 7টা বছর কেটে যায়। মা, দয়া করে আমাকে বাইরে যেতে দাও মা। চাঁদের আলোয় যে আমাকে যেতেই হবে। আমার যে শরীরটা ভীষণ ব্যথা করছে। জেদ করিস না রে মা। তুই যদি বাহিরে যাস আর তোকে যদি কেউ দেখে ফেলে তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। কিন্তু মালিনীর কোনো কথা না শুনেই পরিকন্যা সেই চাঁদের আলোতে চলে যায় এবং চাঁদের আলো গায়ে পড়তেই পরিকন্যা অজ্ঞান হয়ে পড়ে যায়। কি হলো, কি হলো? ও বাইরে আসলো কি করে? তুমি আমার মেয়েকে কেন বাইরে আসতে দিলে? আমি ওকে অনেক বাধা দিয়েছিলাম গো, কিন্তু ও আমার কোনো কথা না শুনেই অবাধ্য হয়ে চলে আসলো আর চাঁদের আলো ওর গায়ে পড়তেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। তুমি দয়া করে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসো। এই কথা শুনে রাঘব আর দেরি না করে তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসে। একে এটা তো দেখি একটা পরিকন্যা, আর পরিকন্যার কি হয়েছে তা তো আমি এমনি এমনি বলতে পারবো না। আগে আমাকে জানতে হবে এই পরিকন্যার বিষয়ে। এসব কথা বলে তান্ত্রিক ধ্যানে বসে এবং সেই পরিকন্যার বিষয়ে জানতে শুরু করে। আর কিছুক্ষণ পর তান্ত্রিক বাবার ধ্যান ভাঙে আর সেই সাথে সাথে পরিকন্যারও জ্ঞান ফিরে আসে। না, এসব হতে পারে না। এসব আমি কি দেখলাম? ওই শয়তান ডাইনি কিনা পরিরাজ্য থেকে আমার মাকে ফেলে দিয়েছিল আর আমার মা নদীর পাড়ে পড়ে গিয়ে মারা গিয়েছে। আর এভাবেই কিনা আমার জন্ম হয়েছে। আর আমি কিনা মাছের পেটে চলে গিয়েছিলাম। হ্যাঁ বাছা, হ্যাঁ তুই ঠিকই বলছিস। আমিও তো এটাই দেখলাম। এই মাছের পেট থেকে জেলেই তোকে রক্ষা করেছে আর তোকে পরম যত্নে ভালোবেসে এই জেলে বউ আর জেলে তোকে বড় করেছে। এই জেলে আর জেলের বউ তোর পালিত মা বাবা রে। আর আজকে তোর 7 বছর বয়স হয়েছে, তাই তুই পূর্ণ শক্তির অধিকারী হয়েছিস। তাই তোর অতীত তুই দেখতে পাচ্ছিস। তাহলে এবার আমাকে বিদায় দাও মা বাবা। আমাকে যে ওই ডাইনির প্রতিশোধ নিতেই হবে। কিন্তু তোমরা কোনো চিন্তা করো না মা বাবা, আমি প্রতিশোধ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। এরপর পরিকন্যা উড়াল দেয় পরিরাজ্যের উদ্দেশ্যে এবং পরিরাজ্যে গিয়ে আচমকাই সেই ডাইনির উপর আক্রমণ করে বসে এবং ডাইনি ভস্ম হয়ে যায়। ভস্ম হওয়ার সাথে সাথে সেখানে বাকি সমস্ত পরীরা চলে আসে এবং পরিকন্যাকে ভাও বাজতে থাকে। আমি জানতাম পরিকন্যা তুমি একদিন না একদিন ফিরে আসবেই। আমরা সবাই যে তোমার উপর নজর রাখতাম, কিন্তু এই ডাইনির অত্যাচারে তোমাকে কিছুই বলতে পারিনি। কারণ ওই ডাইনি যদি জানতো তাহলে যে তোমাকে এতদিন হত্যা করে ফেলতো। আর এখন যেহেতু তুমি এসে গেছো, তাহলে তুমি তোমার মায়ের মতন সৎ এবং আদর্শবান একটি পরী হও আর এই পরিরাজ্যের দায়িত্ব গ্রহণ করো। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আগে আমি আমার পালিত মা বাবার সঙ্গে দেখা করে আসি। এই কথা বলে সেই পরিকন্যা তার মা বাবার কাছে ফিরে এসে তাদের সাথে দেখা করে এবং বিদায় নিয়ে পরিরাজ্যে গিয়ে পরিরাজ্য পরিচালনা করতে থাকে। তাদেরকে নিয়ে যাব। পরের দিন সকালে কৃষক শহরের দিকে যাত্রা শুরু করলো। শহর ছিল অনেক দূর আর তার মধ্যে রাস্তা ছিল বনের ভেতর দিয়ে। এরপর সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এক গাছের নিচে সাধু বাবাকে বসে থাকতে দেখলো। সাধু বাবাটি তাকে দেখে বলল, বাবা, দুদিন ধরে কিছু খাইনি আর এই বনে এমন কোনো ফলমূলও নেই যে তা খাবো। তুমি কি আমাকে দুটো খেতে দিবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কাছে কিছু খাবার আছে, আপনি তাই খান। এই বলে কৃষক তার সঙ্গে নিয়ে আসা খাবারগুলো সাধু বাবাকে দিল। সাধু সেগুলো তৃপ্তি সহকারে খেয়ে বলল, তুমি আমাকে আজকে নিজের খাবার খেতে দিলে। তোমার মতো এমন মানুষ আর হয় না। আমি তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছি বাবা। আমি তোমাকে একটা বর দিচ্ছি, তোমার পরিবারে কোনোদিন খাবারের অভাব থাকবে না। কিন্তু কিভাবে পাবো সেই খাবার তা যদি একটু বলে দিতেন। শোনো বাছা,
তোমার বাড়ির দক্ষিণ পাশে একটা কুয়ো কাটবে। এখানে প্রতি রাতে বালতি ফেললেই তেল উঠে আসবে, কিন্তু সাবধান, সেখানে দিনে নয়, কেবলমাত্র রাতেই ফেললেই তেল পাবে। আর প্রতি রাতেই মাত্র একবার সেখান থেকে তেল তুলতে পারবে। সাধু বাবার কথা শুনে কৃষক বাড়ি চলে আসলো, আর বাড়ি চলে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। এর কিছুক্ষণ পর কৃষক ও তার স্ত্রী বাড়ির দক্ষিণ পাশে কুয়ো কাটতে শুরু করলো। কুয়ো কাটা শেষ হলে কৃষক সেখানে বালতি ফেললো। বালতি ফেলতেই কৃষক তো অবাক, সেখানে তেল একদম চকচক করছে। দেখলে গিন্নি, বললাম না সাধু বাবার কথা মিথ্যে হতে পারে না। এখন দেখলে তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তুমি কাল সকালে এই তেল বাজারে নিয়ে বিক্রি করো। পরের দিন কৃষক এই তেল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো। এরপর থেকে প্রতি রাতে তারা কুয়ো থেকে তেল তুলতো, আর সকালে সেই তেল বাজারে বিক্রি করত। এভাবে কিছুদিন যাওয়ার পর কৃষকের অবস্থার আস্তে আস্তে উন্নতি হলো। বাড়িতে পাকা ঘর তুললো, গিন্নিকে সোনার গহনা বানিয়ে দিল। কিন্তু কৃষকের সেই সুখ আর বেশি দিন স্থায়ী হলো না। একদিন রাতে কৃষক বাড়ি ছিল না। কৃষকের স্ত্রী গেল কুয়ো থেকে তেল তুলতে। সে ভাবলো প্রতিদিন তো এক বালতি করে তেল তুলি, আজ না হয় 2 বালতি তুলবো। সেই তেল বাজারে বিক্রি করলে দ্বিগুণ টাকা পাবো। এই বলে কৃষকের লোভী বউ দ্বিতীয়বার কুয়োতে বালতি ফেললো। কিন্তু হায় হায় রে, বালতি খালি উঠলো, কুয়োতে আর তেল নেই। কুয়োতে তেল শেষ হয়ে গিয়েছে। আর তা দেখে কৃষকের বউ কান্না করতে শুরু করলো। গো, কে কোথায় আছো গো? আমার যে সর্বনাশ হয়ে গেল গো, লোভে পড়ে আজ সর্বশান্ত হয়ে গেলাম। কৃষক বাড়ি ফেরার পর বউ তাকে সব কথা খুলে বলল। কৃষক বলল, চিন্তা করো না গিন্নি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আবার সেই সাধু বাবার কাছে যাব, তিনি কোনো না কোনো একটা উপায় বলে দেবেন। তবে তাই যাও, আর দেরি করো না, এক্ষুনি সেই বনে যাও। এরপর কৃষক সেই সাধু বাবার সন্ধানে বের হলো। খুঁজতে খুঁজতে সেই বনে গিয়ে আবার সাধু বাবাকে দেখতে পেল। তিনি কৃষকের সব কথা শুনলেন আর বললেন, বাবা, আমার তো এখানে কিছু করার নেই। আমি তো তোমাকে মাত্র একবার তেল তুলতে বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথার বরখেলাপ করেছো। বাবা, আমার স্ত্রী ভুলে এই কাজ করে ফেলেছে। আমরা এখন সর্বশান্ত। আপনি একটা পথ বলে দিন। পথ একটা আছে, তোমাদের পাতালপুরীতে যেতে হবে। সেখানে গিয়ে দেখবে এক বুড়ি ঘানি থেকে তেল বের করছে। তোমরা তার কাছে যাও। কিন্তু পাতালপুরীতে যাব কিভাবে? দয়া করে সেখানে যাওয়ার পথটা বলুন। কুয়োর নিচে একটা দরজা আছে, আর সেখান থেকেই পাতালপুরীর কাছে যেতে হবে। তারপর কৃষক সাধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলো এবং সব কথা তার স্ত্রীকে খুলে বলল। বুঝলে গিন্নি, এবার পাতালপুরীতে যেতে হবে। সেখানে গিয়ে বুড়িকে ধরা ছাড়া আর কোনো পথ নেই। তাহলে সেখানেই যাও, না হলে আর গতি থাকবে না, ছেলে মেয়েগুলো যে না খেয়ে থাকবে। এরপর কৃষক দড়ি বেয়ে কুয়োতে নামলো, আর কৃষকের বউ দড়ি ধরে কুয়োর পাশে দাঁড়িয়ে রইল। কৃষক সেখানে নেমে দেখলো কুয়োর নিচে একটি ছোট্ট দরজা। সে সেই দরজা খুলে ভেতরে ঢুকলো। সেখানে গিয়ে কৃষক তো অবাক, কত সুন্দর দেশ, বড় বড় পাহাড়, পাহাড় থেকে ঝর্ণা বইছে। সেখানে হাঁটতে হাঁটতে কৃষক একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে গিয়ে দেখলো এক বুড়ি কাঁথা সেলাই করছে। কৃষক তাকে বলল, বুড়িমা, আমি পাতালপুরে বুড়ির কাছে যাব, কিন্তু তার বাড়িতে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারবেন? আমি পাতাল বুড়ি। বাচ্চা, তুমি কে? আমার কাছে কেন এসেছো? কৃষক তখন বুড়িকে সব কথা খুলে বলল। বুড়ি তা শুনে বলল, এখান থেকে তেল আর পাবে না বাচ্চা, তেলের নদী তো শুকিয়ে গেছে। আগে কুয়োর তেল বিক্রি করে আমার সংসার চলতো বুড়িমা। এখন যদি তেল না পাই, তাহলে আমার ছেলেমেয়েরা না খেয়ে যে মরবে। আপনি একটা উপায় বলে দিন মা। উপায় একটা আছে। আমি তোমাকে কতগুলো সূর্যমুখীর বীজ দিচ্ছি, সেগুলো তুমি তোমার জমিতে চাষ করো। সেখান থেকে তুমি যে তেল পাবে তা বিক্রি করে তুমি আবার তোমার সংসার চালাতে পারবে। তবে বাচ্চা, সেই খেতে
মেঘপুরি থেকে ঘাস খেতে এক গাভী আসবে, তুমি কখনো তাকে তাড়িয়ে দিও না। ঠিক আছে বুড়িমা, আপনার কথা মনে থাকবে। এই বলে কৃষক বুড়ির কাছ থেকে সূর্যমুখীর বীজ নিয়ে উপরে উঠে আসলো। গিন্নি সব শুনে বলল, তাহলে আর দেরি কেন, চলো আমরা আজই জমিতে বীজ বুনে ফেলি। ঠিক বলেছ গিন্নি, আর দেরি নয়, চলো তাহলে আমরা বীজগুলো জমিতে ছিটিয়ে দিই। তারপর কৃষক আর তার বউ মিলে বীজগুলো রোপণ করলো। কয়েকদিন পর সেখান থেকে চারা বের হলো। এর কিছুদিন পর চারা বড় হয়ে তাতে ফুল ধরলো। তারপর সেই ফুল থেকে তেল বের করে কৃষক বাজারে বিক্রি করা শুরু করলো। এভাবে বেশ কিছুদিন যাবার পর কৃষকের অবস্থা আবার আগের মতো সচ্ছল হলো। একদিন ভোরে কৃষকের বউ দেখতে পেল তাদের জমিতে একটি গাভী ঘাস খাচ্ছে। তিনি গাভীটির কাছে যেতেই গাভীটি আকাশে উড়ে গেল। এই কথা সে গিয়ে কৃষককে বলল, হ্যাঁ গো শুনছো, তেলের খেতে একটা সাদা গাভী দেখে এলুম। আমি দেখতেই আকাশে উড়ে চলে গেল। আর গাভী গো এটা? এই গাভীকে ধরতে যেও না গিন্নি, এই গাভী মেঘপুরি থেকে এসেছে। শুনেছি মেঘপুরীতে নাকি অনেক মোহর আছে, চলো আমরা গিয়ে সেগুলো নিয়ে আসি। তা না হয় বুঝলাম, কিন্তু কিভাবে যাবে? কিভাবে আবার, গাভীর পিঠে চড়ে। পরদিন রাতে কৃষক ও তার বউ গিয়ে খেতে লুকিয়ে থাকলো। ভোর হতেই সেই গাভী আসলো ঘাস খেতে। যেই না গাভী ঘাস খেতে আমলো, তখনই তারা দুজন মিলে গাভীর লেজ চেপে ধরলো। বুঝতে পেরে গাভীটি আকাশে উড়তে শুরু করলো। গাভী তাদের উড়িয়ে নিয়ে চললো মেঘপুরীতে। এক সময় কৃষকের স্ত্রী বলল, হ্যাঁ গো শুনছো, এত এত সোনার মোহর নিয়ে আসবে কি করে? সাথে বস্তা নিয়েছো তো? নিয়েছি গো নিয়েছি, এ নিয়ে তুমি ভেবো না। কতগুলো মোহর নেবে গো? তখন কৃষক বলে উঠল, এই যে এতগুলো। দেখাতে গিয়ে লোভী কৃষক ও তার স্ত্রী মাটিতে পড়ে গেল। আর গাভী উড়ে চলল মেঘপুরীতে। জ্বর এসেছে, আমাকেও ছাড়ছিলই না মালকিন, তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসতেই একটু দেরি হয়ে গেছে। আর আজকের পর থেকে আমার কাজে আসতে আর কোনোদিন দেরি হবে না মালকিন। আজকের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন মালকিন। আরে হয়েছে হয়েছে, যা গিয়ে কাজ কর, এমনিতেই দেরি করে এসেছিস, আবার আমার মুখের উপরে কথা বলছিস। যা বলছি এখান থেকে। এরপর মালতী বাড়ির সমস্ত কাজ করে আর বাড়ি যাওয়ার সময় দেখে তার মালকিন আর তার মেয়ে অনেক ভালো ভালো খাবার খাচ্ছে। মালকিন, আজ আমাকে আপনাদের একটু ভালো খাবার দিবেন? আজকে আমার মেয়েটার অনেক জ্বর এসেছে মালকিন, তাই আপনি যদি আজকে একটু ভালো খাবার দিতেন, আমি আমার মেয়েটাকে খাওয়াতাম মালকিন। আসলে মালকিন, মেয়েটা কাল সারাদিন কিছুই খায়নি, তাই বলছিলাম আর কি। আর বলছিলাম কি মালকিন, কালকের কাজের টাকাটা আপনি আমাকে আজকেই দিয়ে দিন। মালতীর এমন কথা শুনে তার মালকিন অনেক রেগে যায়। এই গরিব ছোট লোক কোথাকার, তুই আমাদের বানানো খাবার তোর মেয়ের জন্য নিয়ে যেতে চাইছিস? তোর এত বড় সাহস! তুই যা এখান থেকে, তোকে কোনো খাবার দেওয়া হবে না। আবার তুই আজকের কাজের জন্য টাকা চাইছিস? তুই তো আজকে এমনিতে কাজ করতে দেরি করে এসেছিস, তাই আমি তোকে আজ একটা টাকাও দেব না। ঠিক আছে মালকিন, আমি আপনার কাছে খাবার চাবো না, কিন্তু আজকের কাজের টাকাটা আপনি দিয়ে দিন মালকিন। আমি যে সেই টাকা নিয়ে গিয়ে আমার মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাব। মালকিন, গরিবের উপর একটু দয়া করুন মালকিন। এভাবে মালতী টাকার জন্য তার মালকিনের হাতে পায়ে ধরে, কিন্তু তবুও তার মালকিন তাকে কোনো টাকা না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর মালতী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আর জ্বরে পড়ে থাকা নিপা সারাদিন না খেয়ে থাকে। আর এভাবে মা মেয়ের দিন কাটতে থাকে। মা মা জানো, কাল আমি একটু অনিতা দিদির সাথে খেলতে গিয়েছিলাম। যে না একটু বলেছি, দিদি আমিও তোমার সাথে একটু খেলবো, আর অমনি দিদি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে মা। আর বলেছে আমরা নাকি অনেক গরিব ছোট লোক, এইসব বলেছে মা। আর মা, আমি যখন মাটিতে পড়ে গিয়েছিলাম তখন আমি অনেক ব্যথা পেয়েছিলাম মা। আহারে সোনা, ওরা তোকে ধাক্কা মেরেছে, তুই আর ওদের সাথে খেলতে যাস নে মা। আর এখন থেকে তুই একা একাই খেলবি। আর আমি বাড়িতে আসলে না হয়
আমি তোর সঙ্গে খেলবো? সত্যি বলছো মা, তুমি আমার সাথে খেলবে? তুমি আমার লক্ষ্মী মা। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি মা। আজ মিনতি মাসিরা না মা মাছ রান্না করেছিল, কি যে গন্ধ বেরিয়েছিল, তোমাকে বলতেই যে আমার জিভেতে জল এসে যাচ্ছে মা। মা, কতদিন হলো মাছ খাই না। মা, আজকে একটু মাছ নিয়ে আসবে মা? ঠিক আছে রে মা, আমি আজকে কাজ করে যা টাকা পাবো তাই দিয়ে তোর জন্য একটা বড় মাছ নিয়ে আসবো। তুই এখন বাড়িতেই থাক মা, আমি এখন কাজ করতে গেলাম। এই বলে মালতী কাজ করতে চলে যায়, আর কাজ করে যে টাকা পায় তা দিয়ে একটা বড় মাছ কিনে নিয়ে আসে। আর মাছ দেখে তো নিপা অনেক খুশি হয়। আর তারপর মালতী মাছটাকে রান্না করে রেখে নিপাকে ডাকতে যায় খাবার খাওয়ার জন্য। আর এসে দেখে সবগুলো মাছ বিড়াল খাচ্ছে, আর এক টুকরো মাছ মাটিতে পড়ে আছে। এটা দেখে নিপা অনেক কান্না করতে থাকে। মা, ও মা, দেখলে মা, বিড়াল আমাদের সব মাছ খেয়ে ফেললো। এখন আমরা কি দিয়ে ভাত খাবো? ভগবান কি আমাদের এসব কষ্ট দেখতে পাচ্ছে না মা? মা, আমি ওই পড়ে থাকা মাছটাই খাবো মা। এরপর মালতী নিপাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও নিপা সে পড়ে থাকা মাছটাই খায় আর কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। মেয়ের এমন কষ্ট দেখে মালতী মনে মনে বলে, হায় রে ভগবান, আমি যে এমন কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি কেন আমাদের এমন গরিব বানালে ভগবান? আমি কি দোষ করেছিলাম? তুমি আমাদের দিকে একটু তাকাও ভগবান, আমি যে সব কষ্ট আর সহ্য করতে পারছি না। আর এভাবেই 2-3 দিন কেটে যায়। একদিন সকালবেলা মালতী কাজে যাবে জন্য রেডি হচ্ছিল, আর তখন তার সাথে যাওয়ার জন্য নিপা অনেক বায়না করছিল। আর মালতীও নিপাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর মা মেয়ে পথে হাঁটছিল, আর মালতী হঠাৎ করে দেখে সে যে মালকিনের বাড়িতে আগে কাজ করত তার মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর মালতী নিজের জীবন বাজি রেখে দৌড়ে রাস্তার মাঝখান থেকে সেই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসে। আর তখনই সেখানে ওই মালকিন চলে আসে। এ কি মালতী, আমার মেয়ে তোর কাছে কি করে এলো? ও তো আমার সাথেই দোকানে দাঁড়িয়ে ছিল। এরপর মালতী মালকিনকে সব কথা খুলে বলে। সব শুনে মালকিন অনেক অবাক হয় আর বলে, হ্যাঁ রে মালতী, আমি তোকে কত অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর সেই তুই কিনা আজ আমার মেয়েকে বাঁচালি। তুই আমাকে মাফ করে দিলে মালতী। তুই এখন থেকে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবি, আর এখন থেকে তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। এসব কথা শুনে মালতী আর নিপা অনেক খুশি হয়। আর এরপর থেকে মালতী আর নিপা সেই বাড়িতেই থাকে, আর সেই মালকিনের সাথেই তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। সুযোগই তো আমি খুঁজছিলাম। রাজামশাই কবে ফিরবেন সে কথা তো তিনি বলেননি, আর এই সুযোগে আমি আমার পথের কাঁটাকে সরিয়ে দেব, আর আমি হব এই রাজপ্রাসাদের রাজা। রাজপ্রাসাদের বিধান অনুযায়ী রাজার যদি কোনো উত্তরসূরি না থাকে তাহলে তো তার পরিবর্তে সেনাপতি রাজ্যের রাজা হয়, আর আমি এই সুযোগটাকেই কাজে লাগাবো। এরপর সেনাপতি রাজার 3 কন্যাকে সরানোর পরিকল্পনা করতে থাকে। সেনাপতি একজন কালো জাদুকর ছিল, আর সেনাপতি স্বয়ং রাক্ষস মাতার কাছ থেকে কালো জাদু শিখেছিল। এই তো রাত গভীর হয়েছে, আর রাজপ্রাসাদও একদম ফাঁকা, আর এই সুযোগে আমার কাজটা আমাকে সেরে নিতে হবে। এ কথা বলে সেনাপতি 3 কন্যার ঘরে যায়, কিন্তু ততক্ষণেও 3 কন্যা ঘুমায়নি। কি ব্যাপার সেনাপতি মশাই, আপনি এত রাতে আমাদের কক্ষে, আর তাছাড়া আপনি আমাদের অনুমতি ব্যতীত এই কক্ষে কেন প্রবেশ করেছেন? ক্ষমা করবেন রাজকুমারী, আমি ভেবেছিলাম এত রাতে আপনারা 3 জনই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনারা যে জেগে আছেন সে কথা আমি জানতাম না। আসলে বাবা তো প্রাসাদে নেই, তাই বাবাকে নিয়ে 3 বোন কথা বলছিলাম। সে যাই হোক, এবার আপনি এখান থেকে চলে যান, আর এরপর থেকে আমাদের অনুমতি ব্যতীত এই কক্ষে কখনো প্রবেশ করবেন না। এরপর তো আপনারা প্রাসাদে থাকবেনই না, তাহলে আবার অনুমতি কিসের? আপনাদের এত অহংকার
আমি আজ চূর্ণ বিচূর্ণ করে দেব। এ কথা বলে সেনাপতি 3 কন্যার ওপর কালো জাদু প্রয়োগ করে, আর 3 কন্যা মুহূর্তে 3টি কলা গাছে পরিণত হয়। আর সেনাপতি কলা গাছ 3টিকে কাঁধে নিয়ে প্রাসাদের বাইরে চলে যায়। আর হাঁটতে হাঁটতে সেনাপতি বলে, আমি চাইলেই 3 কন্যাকে হত্যা করতে পারতাম, কিন্তু এটা করলে যে রাজামশাই আবার আমাকে সন্দেহ করত, তাই তো এই 3 কন্যাকে আমি কলা গাছ বানিয়ে দিলাম। তবে কলা গাছ 3টিকে আমি এমন জায়গায় রোপণ করব যে রাজামশাই কখনো খুঁজে পাবে না। এভাবেই 3 কলা গাছ নিয়ে সেনাপতি রাতের অন্ধকারে পথ চলছিল। আর হঠাৎই সেনাপতি একটা পুরনো কুঠির দেখতে পায়। এটাই সঠিক জায়গা, যা কখনো রাজামশাইয়ের কল্পনাতেই আসবে না, আর সন্দেহ করার মতো কোনো উপায়ও থাকবে না। এসব কথা বলে সেনাপতি সেই কুঠিরের উঠোনে যায়, আর সেই উঠোনে কলা গাছ 3টি রোপণ করে দেয় আর প্রাসাদে ফিরে যায়। ওই কুঠিরটি ছিল স্বপ্না নামের একটি মেয়ের কুঠির। আর পরের দিন সকালে স্বপ্না তার উঠোনে 3টি কলা গাছ দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। এ কি কাণ্ড, গরিবের উঠোনে 3টি কলা গাছ! কিন্তু আমি তো এই কলা গাছগুলো উঠোনে লাগাইনি, তবে এই কলা গাছগুলো কি লাগালো? আচ্ছা, তবে কি ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন? ঈশ্বরের আশীর্বাদে এই কলা গাছগুলো হয়েছে। তবে তো এবার আমার কপালে খুলে যাবে। সে যাই হোক, এবার থেকে আমাকে কলা গাছের সঠিক পরিচর্যা করতে হবে, নয়তো কলা গাছ আমার ভাগ্যের চাকা কি করে ঘোরাবে। এরপর স্বপ্না জল এনে কলা গাছের গোড়ায় দেয়। এভাবে স্বপ্না 3 কলা গাছের যত্ন নিতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রাজামশাইও তার রাজ্যে ফিরে আসে, আর সাথে করে অরুণাচল রাজ্যের রাজমাতা ও সুখ পাখিকে অতিথি হিসেবে নিয়ে আসে। রাজামশাই, আপনি ফিরেছেন? আমাকে ক্ষমা করবেন রাজামশাই, আমি যে আপনার 3 কন্যাকে রক্ষা করতে পারিনি। আপনার 3 কন্যা যে আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এসব তুমি কি বলছো সেনাপতি? কোথায় চলে গেছে আমার 3 কন্যা? হায় 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 ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হয়ে গেল ঈশ্বর। কাঁদিস না বাছা, তোর 3 কন্যাকে খুঁজে বের করার দায়িত্ব আমি নিলাম। আমার সুখ পাখির চোখ এতটাই তীক্ষ্ণ যে ও আকাশ পাতাল ভেদ করে হলেও খুঁজে বের করতে পারবে। আর সুখ পাখি যদি একবার তোমার 3 কন্যার খবর পায়, তবে সেটা অবশ্যই আমায় বলবে। তাই নাকি রাজমাতা? তবে আর দেরি করছেন কেন? আপনার সুখ পাখিকে বলুন আমাদের 3 রাজকুমারীকে ফিরিয়ে আনতে। তবে রাজমাতা, আমরা এই পাখির ভাষা কি করে বুঝবো? আপনার পাখি কি কথা বলতে পারে? না বাছা, তবে সুখ পাখির কিচিরমিচির শব্দ আমি বুঝতে পারি। সে যাই হোক, তুই আর কোনো দেরি করিস না সুখ পাখি, যা 3 রাজকুমারীর সন্ধান নিয়ে আয়। এরপর সুখ পাখি উড়াল দেয়। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি কত কষ্ট করে সবটা সাজালাম, আর এই রাজমাতা এসে কিনা সবটা উল্টোপাল্টা করে দিচ্ছে। তবে এবার আমি ওই রাজমাতাকে শেষ করে দিব। তবে যদি সুখ পাখি 3 কন্যার সন্ধান পেয়েও যায়, তাহলে সুখ পাখির ভাষা আর কেউই বুঝবে না। এরপর সেনাপতি রাজমাতাকে হত্যার পরিকল্পনা করে, আর রাতের অন্ধকারে সেনাপতি রাজমাতাকে হত্যা করে আর শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করায়। এরপর সেনাপতি রাজমাতার অস্থি নেয়। যাক বাবা, এবার আমার শত্রু শেষ। এবার এই অস্থি আমি এমন জায়গায় রাখবো, এই অস্থির সন্ধান আর কেউ খুঁজে পাবে না। এ কথা বলে সেনাপতি সেই অস্থি নিয়ে রাক্ষস মাথার কাছে যায়। এ কি রে ছোকরা, এতদিন পর তুই আমার কাছে এলি কেন? আর এসব কি নিয়ে এসেছিস? এটা একটা শয়তান মহিলার অস্থি। এটা আপনি আপনার কাছে সাবধানে রাখবেন। এই অস্থি যেন আর কারো কাছে না যায়। এভাবে সেনাপতি রাক্ষস মাতার সাথে কথা বলছিল, আর এদিকে সুখ পাখি রাজার কাছে ফিরে আসে। সুখ পাখি, তবে কি তুই আমার 3 কন্যার খবর পেয়েছিস? বল আমাকে। কিন্তু তুই তো এসে গেছিস, এদিকে যে আমি রাজমাতার খোঁজ কোথাও পাচ্ছি না। আর তাছাড়া রাজমাতা তো এই প্রাসাদেও নেই। তবে আমি তোর ভাষা বুঝবো কি করে? রাজার কথা শেষ হতে না হতেই সুখ পাখি উড়াল দেয়, আর রাজাও সুখ পাখির পেছন পেছন যেতে থাকে। সুখ পাখি রাজাকে 3 কলা গাছের কাছে নিয়ে যায়। তবে স্বপ্না সুখ পাখিকে দেখে চিনতে পারে। আরে সুখ পাখি, তুই এখানে? কিন্তু রাজমাতা কোথায়? রাজমাতার থেকে জাদুবিদ্যা শেখার পর যে চলে এলাম, তারপর তো আর তোদের সাথে দেখাই হয়নি রে। তবে হঠাৎ তুই এখানে এসেছিস কেন রে?
এ কি, সাথে আবার তো দেখছি রাজামশাইও আছেন। এরপর সুখ পাখি কিচিরমিচির করতে থাকে আর স্বপ্না সুখ পাখির ভাষা বুঝতে পারে। কি, ওই সেনাপতি এত খারাপ? সেনাপতি কিনা 3 কন্যাকে 3 কলা গাছে বন্দি করে রেখেছে আর রাজমাতাকে হত্যা করেছে। তবে আর দেরি কেন, তুই আমাকে নিয়ে চলো সেনাপতির কাছে, আজ তো আমি ওকে উচিত শিক্ষা দেব। এরপর সুখ পাখি স্বপ্নাকে নিয়ে রাক্ষস মাতার গুহায় যায় আর সেখানে গিয়ে স্বপ্নার সুখ পাখি রাক্ষস মাতা আর সেনাপতিকে দেখতে পায়। আচমকাই তারা সেনাপতি ও রাক্ষসীর ওপর জাদু প্রয়োগ করে। স্বপ্না এবং সুখ পাখির জাদু শক্তির প্রভাবে ডাইনি এবং সেনাপতি ভৎস হয়ে যায় আর স্বপ্না তার জাদু বলে অস্থি থেকে রাজমাতাকে মুক্ত করে দেয়। এ কি রে স্বপ্না, তুই? সত্যি তোরা আমার খুব ভালো শিষ্য রে, তোদের কারণেই আজ আমি পুনর্জন্ম পেলাম। তুই আর সুখ পাখি সব সময় এভাবেই আমার পাশে থাকিস। এবার চল রে, আর কথা বলার সময় নেই, রাজার 3 কন্যাকে যে উদ্ধার করতে হবে। এরপর তারা 3 কলা গাছের কাছে চলে যায় আর রাজমাতা তার জাদু বলে 3 কলা গাছ থেকে 3 কন্যাকে মুক্ত করে। এই তো আমার 3 কন্যা, আমি আমার 3 কন্যাকে ফিরে পেয়েছি। তবে তোমাদের 3 জনের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ তোমাদের 3 জনের জন্যই যে আমি আমার 3 কন্যাকে ফিরিয়ে পেলাম। ধন্যবাদ তোমাদের।